অন্ধকার রাতের নিস্তব্ধতা ভেদ করে কানে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। পৃথিবীটা বড়ই অদ্ভুত। এমন নিশিকালো অন্ধকার রাতে কেউ শান্তিতে ঘুমাচ্ছে, আবার কেউ পেটের দায়ে করছে অক্লান্ত পরিশ্রম। বর্তমান বাজার পরিস্থিতি এমন যে একবেলা কাজ না করলে পেটে ভাত পড়বে না। দ্রব্যমূল্যের দাম যেন দ্বিগুণ হারে বাড়ছে। আমি প্রভাকর, বাড়ি চণ্ডীপুর গ্রামে। বলতে লজ্জা করলেও পেশায় আমি একজন রিক্সা চালক। কথায় কথায় লোকে বলে ঠিকই যে কোনো কাজকে ছোট করে দেখতে নেই, কিন্তু সবাই তা মনে করে না। রিক্সা চালকের সাথে সকলেই খারাপ ব্যবহার করে। কি বা করার, বাবা মায়ের সাধ্য ছিল না পড়াশোনা করানোর, তাই তো বড় হয়ে নিজেকে এমন পেশায় বেছে নিতে হয়েছে। সম্মান পাই বা না পাই, আমাকে এই রিক্সা চালিয়েই নিজের পরিবারের মুখে খাবার তুলে দিতে হয়। আমি যাচ্ছি বেলাপোয়া স্টেশনে। প্রতিদিন রিক্সা চালানোর পাশাপাশি রাতে ট্রেনের যাত্রীদের ব্যাগ বস্তাও বহন করার কাজটাও আমি করি। এক কথায় যাকে বলে কুলি। এই কাজটি আমি প্রায় 1 বছর ধরে করছি। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে রিক্সা চালিয়ে পরিবারের ভারটা বহন করা আমার জন্য দুঃসাধ্য হয়ে যাচ্ছিল। তাই তো বাধ্য হয়ে সারাদিন রিক্সা চালানোর পরে ক্লান্ত শরীরে আবার কুলির কাজ করতে হয়। তবে যাই হোক, দিন শেষে পরিবারের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের পুরুষদের সার্থকতা। কথা বলতে বলতে এরই মাঝে স্টেশনে পৌঁছে গেলাম। রিক্সাটি রেখে স্টেশনের ভেতরে প্রবেশ করে দেখি স্টেশনের ঘড়িতে সময় রাত 9টা। আমি এদিক সেদিক তাকিয়ে দেখলাম আশেপাশে কেউই নেই। বুঝলাম না, প্রতিদিন তো এমন সময় তাও 2-4 জন মানুষ দেখা যায়, কিন্তু আজ পুরো স্টেশন একদম ফাঁকা। মনে মনে কথাগুলো ভেবে আমি হাঁটতে লাগলাম স্টেশন মাস্টার রামলাল বাবুর দিকে। তার ঘরে গিয়ে দেখি রামলাল বাবু বেঘোর হয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। রামলাল বাবুর সাথে আমার বেশ ভালো সম্পর্ক। আমার গ্রামের পূর্বপাড়ায় রামলাল বাবুর শাশুড়ির বাড়ি, তাই কিছুটা হলেও চেনা জানা ছিল। পরে এখানে কাজ করতে করতে সম্পর্কটা বেশ ভালো হয়েছে। এমন বেঘরে ঘুমাতে দেখে ডাকতে মনটা বেশ খচখচ করছিল, কিন্তু কিছুই করার নেই। শেষ ট্রেন কয়টায় আসবে সেটা জানার জন্য আমার তাকে ডাকতেই হলো। তাই তো আস্তে করে রামলাল বাবুকে ডাকতে লাগলাম। রামলাল বাবু, শুনছেন? আরে ও মশাই। কে? আমি প্রভাকর। তুমি? আমি ভাবলাম কে না কে। তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছ। বলো কি চাই? বলছিলাম আজ রাতের শেষ ট্রেনটি কখন আসবে? কখন আসবে সেটা তো ঠিক বলতে পারছি না। ঝড়ের রেল লাইনে গাছ পড়ার কারণে রাত 8টার ট্রেন এখনো আসতে পারেনি। টাইমিং ঠিক নেই, তবে 8টার ট্রেন মনে হয় রাত 11টার দিকেই চলে আসবে। তাই তো পুরো স্টেশনটি একদম ফাঁকা। তাহলে আমি আর দেরি না করে আমিও বরং চলে যাই। বাড়িতে যদি বিশেষ কোনো কাজ না থাকে তাহলে একটু অপেক্ষা করতে পারো। ট্রেন লেট করবে শুনে যাত্রীদের সাথে সাথে সব কুলিও বাড়ি ফিরে গিয়েছে। তুমি একা আজ বেশ ভালো টাকা ইনকাম করতে পারবে। এখন ভেবে দেখো, তোমার ইচ্ছা। স্টেশন মাস্টারের কথা শুনে আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। কথা তো উনি ঠিকই বলেছেন। স্টেশনে এত রাতে কোনো কুলিও নেই,
আর ট্রেনে বেশ ভালোই যাত্রী হবে, বেশ ভালো টাকা ইনকাম করা যাবে। তবে এটাও বুঝতে পারছি আজ বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হবে আমার। গিন্নি বেচারি না খেয়ে পথ চেয়ে বসে থাকবে। বিভিন্ন দিক চিন্তা করে শেষমেশ সিদ্ধান্ত নিলাম ট্রেনটির জন্য আমি অপেক্ষা করব। যেমন ভাবনা তেমন কাজ। স্টেশনে বসে অপেক্ষা করতে লাগলাম। কিছু সময় পর পর বাহিরে রাখা রিকশাটি দেখে আসছি, আবার বেঞ্চে বসে পড়ছি। কিন্তু সময় যেন কিছুতেই পার হচ্ছিল না। আমি আবারও রামলাল বাবুর কাছে গেলাম। গিয়ে দেখি বেচারা এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। লোকটাকে ঘুমন্ত অবস্থায় বেশ ভালোই লাগছে, তাই আর তাকে ডেকে বিরক্ত না করে আবার বেঞ্চিটির পাশে বসে পড়লাম। এবার যেন হঠাৎ মনের মধ্যে ভয় করতে লাগলো আমার। স্টেশনের আলোগুলো জ্বলা নেভা শুরু করতে লাগলো। এমন সময় হঠাৎ আমার মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি মনে মনে ভাবলাম রামলাল বাবু হবে হয়তো। তারপরে পিছনে ফিরে তাকিয়ে দেখি পিছনে কেউই নেই। আর তখন স্টেশনের আলোগুলো সব নিভে গেল। দেখতে দেখতে পুরো স্টেশনটি অন্ধকার রয়েছে গেল। এতটা গুটগুটে অন্ধকার রাত আমি আমার জীবনে কখনো দেখিনি। ভাবলাম রামলাল বাবুর কাছে যাই। হঠাৎ তখনই কানে ভেসে এসলো ট্রেনের হর্নের আওয়াজ। মনে মনে বেশ স্বস্তি পেলাম। ভাবলাম যাক, এবার তাড়াতাড়ি তাহলে বাড়ি ফেরা যাবে। খানিক বাদে ট্রেনটি স্টেশনে এসে থামল। কিন্তু স্টেশনে একটি যাত্রীকেও নামতে দেখছি না। আমি বেঞ্চে থেকে উঠে সামনের দিকে এগিয়ে গেলাম। স্টেশনের মতো ট্রেনটির ভিতরেও কোনো আলো নেই। পুরোটা ট্রেন জুড়ে অন্ধকারে ছেয়ে আছে। কাউকেও কোথায় চোখে দেখা যাচ্ছে না। মনের ভেতরের মানুষটি বারবার বলছিল খারাপ কিছু ঘটতে চলেছে। মনে মনে ভাবলাম রামলাল বাবুকে ডাকবো, কিন্তু কেন জানি সে পথে যাবার আর সাহস হচ্ছিল না। তখনই হঠাৎ ট্রেনটি হর্ন বাজিয়ে অনেক জোরে স্টেশন থেকে চলে গেল। ট্রেন চলে যাবার পরে আমি তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য সামনে পা বাড়াতেই যাব, ঠিক তখনই আমার সামনে মনে হলো আমার পাশে কিছু আছে। আমি ভয়ে ভয়ে পিছনে ফিরে যা দেখলাম তাতে আমার শরীরে ভয়ে শীতল স্রোত বইতে লাগলো। আমি দেখলাম যে বেঞ্চিতে আমি এতক্ষণ বসেছিলাম সেখানে একটি সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ পড়ে আছে। আশেপাশে কেউ নেই। তাহলে এই লাশটি কোথা থেকে এলো? আর তাছাড়া ট্রেন থেকেও কোনো মানুষকে নামতে দেখিনি। লাশটা কে রাখবে? তাহলে এই লাশ কার? এটা এমন প্রশ্ন যেন আমার মনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছিল। আমি ভয়ে রামলাল বাবুর নাম ধরে ডাকতে লাগলাম, রামলাল বাবু, রামলাল বাবু, কোথায় আপনি? কিন্তু আমি কারও কোনো সাড়া পেলাম না। হঠাৎ একটা দমকা হাওয়া এসে লাশটির মুখের কাপড় সরিয়ে দিল। আমি অন্ধকারে মাঝে বেশ ভালো করেই বুঝতে পারলাম লাশটি রামলাল বাবুর। আমি লাশটির দিকে ভালো করে তাকাতেই লাশটির চোখ খুলে গেল আর মৃত লাশটি এবার বিকট আওয়াজে হাসতে লাগলো। আমি ভয়ে রামলাল বাবুর ঘরের দিকে ছুটতে লাগলাম। রামলাল বাবুর কাছে গিয়ে দেখলাম রামলাল বাবু তখনও আরাম করে চেয়ারে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি রামলাল বাবুকে ডাকতে লাগলাম, রামলাল বাবু, রামলাল বাবু, শুনছেন? রামলাল বাবু চোখ বন্ধ করে বেশ বিরক্তি নিয়ে উত্তর করলেন, আরে মশাই, ট্রেন চলে আসবে তো, আমাকে একটু ঘুমাতে দিন না।
কিন্তু ট্রেন তো এসেছিল, আবার চলেও গেল। আমার কথা শুনে রামলাল বাবু এবার চোখ খুলে আমাকে বলল, কি সব বলছো? ট্রেন আসবে আর আমি জানবো না? রাস্তা পরিষ্কার হলে সবার আগে আমার কাছে ফোন আসবে। রামলাল বাবু কথাটি বলতেই আমার পাশে থাকা ফোনটি ভেজে উঠল। রামলাল বাবু ফোনটি তুলতেই ফোনের উল্টো দিক থেকে কেউ বলল, রামলাল বাবু, রাস্তা পরিষ্কার আর 20 মিনিটের মধ্যে ট্রেন স্টেশনে ঢুকে পড়বে। কথাটি শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। মাথার মধ্যে বিভিন্ন জিনিস ঘুরপাক খাচ্ছিল। তাহলে নিজের চোখে যেই ট্রেনটি দেখলাম সেটা কি ছিল, আর ওই লাশ? এরপরে আমি রামলাল বাবুকে সবকিছু খুলে বললাম। তিনি আমার কথা শুনে আমার সাথে রেল লাইনের পাশে সেই বেঞ্চিটির কাছে গেলেন, কিন্তু সেখানে পৌঁছে যেন আমি আরো বেশি অবাক হলাম, কারণ সেই বেঞ্চের উপরে কোনো লাশ ছিল না। তাহলে কি সবই আমার চোখের ভুল ছিল? রামলাল বাবু আমার চোখের ভুল বলে সেখান থেকে চলে গেলেন, কিন্তু আমি জানি এগুলো কোনো চোখের ভুল ছিল না। আমি আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি ফিরে আসি, আর মনে মনে সিদ্ধান্ত নেই, আর যাই হোক, আর কোনোদিন রাতে স্টেশনে থাকবো না ভাই।